আজকে আমরা আপনাদেরকে 6টা আলাদা আলাদা গল্প শোনাবো। প্রত্যেকটা গল্পের সাথে অন্য গল্পের কোনো মিল নেই, কিন্তু প্রত্যেকটা গল্প দেখতে খুব সাধারণ মনে হলেও গল্পগুলোর শেষটা আপনাকে রীতিমতো চমকে দেবে। প্রথম গল্পের নাম পাস্তার নাক। গল্পটা শুরু হয় একটা প্লেন জার্নি দিয়ে। প্লেনের ভিতরে একটা মেয়ে তার লাগেজ রাখার চেষ্টা করছিল। তখন পেছন থেকে আরেক যাত্রী এসে তাকে তার লাগেজ রাখতে সাহায্য করে। এরপর প্লেন চলতে শুরু করলে তারা তাদের মধ্যে কথা বলতে থাকে। কথার এক পর্যায়ে মেয়েটা নিজেকে একজন মডেল আর ওই লোক নিজেকে মিউজিক ক্রিটিক হিসেবে পরিচয় দেয়। এই কথা শুনে মেয়েটা বলে, আমার এক্স বয়ফ্রেন্ডও একজন মিউজিশিয়ান ছিল, কিন্তু তার বাজে আচরণের কারণে আমি তাকে ছেড়ে এসেছি। মেয়েটা তার এক্স বয়ফ্রেন্ডের নাম জানায় গ্যাব্রিয়েল পাস্তার নাক। নামটা শোনার সাথে সাথে লোকটা বেশ অবাক হয়ে গিয়ে বলে, কয়েক বছর আগে এই নামের একজনের মিউজিক সে রিভিউ করেছিল। ছেলেটার গানগুলো এতটাই বাজে ছিল যে সে তার গান রিভিউ করার পাশাপাশি তাকে খুব অপমান করেছিল। এই কথা শুনে মেয়েটার সেই সময়ের কথা মনে পড়ে যায়। ওই সময়টাতে তাদের দুজনের রিলেশন ছিল। ওই দিন অমন বাজে রিভিউর পরে পাস্তার নাক অনেক কেঁদেছিল। ঠিক তখনই তাদের সামনের সিটে বসা মহিলা তাদের কথা থামিয়ে জানায়, অনেক বছর আগে এই পাস্তার নাক নামের একটা ছেলেকে সে পড়াতো। তার দীর্ঘ শিক্ষকতার জীবনে ওই ছেলের মতো মানসিকভাবে অসুস্থ এমন স্টুডেন্ট কখনোই সে দেখেনি। ওই টিচারের কথা শুনে সেখানে থাকা আরেকজন যাত্রী বলে ওঠে, পাস্তার নাক তার ক্লাসমেট ছিল। স্কুলে পড়াকালীন সময়ে সে আর তার বন্ধুরা পাস্তার নাককে নিয়ে অনেক হাসি ঠাট্টা করত। তখন আরেকজন যাত্রী বলে, এই নামের একজন তো আমার কোম্পানিতেও কাজ করত। লোকটা সব সময় কাস্টমারদের সাথে খুব বাজে ব্যবহার করত। এ কারণেই তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তাদের মুখ থেকে এসব শুনে সেই মিউজিক ক্রিটিক বেশ ঘাবড়ে যায়। এজন্য অন্য কেউ কিছু বলে ওঠার আগেই সেই মিউজিক ক্রিটিক প্লেনে থাকা সব প্যাসেঞ্জারকে গ্যাব্রিয়েল পাস্তার নাকের ব্যাপারে জিজ্ঞেস করে, আর তাকে অবাক করে দিয়ে সেই প্লেনে থাকা সবাই হাত উঠায়। এর মানে হলো প্লেনে থাকা সবাই গ্যাব্রিয়েল পাস্তার নাককে চেনে। তখন লোকটা তাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা এই প্লেনের টিকিট কোথায় পেয়েছেন? তখন সবার কথায় জানা যায় এই প্লেনে থাকা কেউই টিকিট কেনেনি। তারা সবাই নিজেদের কোম্পানি, এজেন্সি বা ওয়ার্কিং প্লেস থেকে ফ্রিতে টিকিটগুলো পেয়েছে। এমন সময় ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এসে সবাইকে জানায়, গ্যাব্রিয়েল পাস্তার নাক এই ফ্লাইটের কেবিন চিফ। পাস্তার নাক তাকে প্রপোজ করেছিল, কিন্তু সে তাকে রিফিউজ করে দেয়। সে আরো বলে, প্লেন টেক অফ করার আগে পাস্তার নাক পাইলটদেরকে কফি দিতে গিয়েছিল। তারপর থেকে পাইলটদের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তখনই ককপিট থেকে পাস্তার নাকের গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। তার কণ্ঠ শুনে সবাই ঘাবড়ে যায়। তখন সেই মডেল মেয়েটা সত্যি কথা রিভিল করে দেয়। সে বলে, আমি আসলে পাস্তার নাকের সাথে চিটিং করেছিলাম। আমার আসলে তার বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশন ছিল, আর তার বেস্ট ফ্রেন্ডের জন্যই আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। তখনই সে দেখতে পায় ওই ছেলেটা মানে পাস্তার নাকের বেস্ট ফ্রেন্ডও ওই ফ্লাইটে আছে। ঠিক সেই সময় এক প্যাসেঞ্জার সিট থেকে উঠে গিয়ে ককপিটের সামনে গিয়ে নক করে। আসলে এই লোকটা পাস্তার নাকের সাইকিয়াট্রিস্ট ছিল, কিন্তু সে তার সেশনের ফিস বাড়িয়ে দেওয়ার কারণে পাস্তার নাক তার কাছে আসা ছেড়ে দিয়েছিল। লোকটা ককপিটের সামনে গিয়ে তাকে বলতে থাকে, তোমার জীবনের সব ভুলগুলোর জন্য তোমার বাবা মা দায়ী। তারা তোমাকে কখনো ইমোশনালি সাপোর্ট করেনি। এরপর দেখা যায় প্লেনটা হঠাৎ করে নিচের দিকে নামতে শুরু করে। তখন আমরা নিচে একটা বাগানে একটা বৃদ্ধ কাপলকে দেখতে পাই। তারা আসলে পাস্তার নাকের বাবা মা। তারা হঠাৎ করে অনেক জোরে প্লেনের শব্দ শুনতে পায়। পেছনে ঘুরতেই তারা সেই প্লেনটাকে দেখতে পায়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের প্লেনটা তাদের উপরেই ক্রাশ করে। আর এখানেই আমাদের পাস্তার নাকের গল্পটা শেষ হয়ে যায়। আমাদের দ্বিতীয় গল্পের নাম দ্য র্যাটস। গল্পের শুরুতেই আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাই। কিছুক্ষণ পর সেখানে একজন কাস্টমার আসে। রেস্টুরেন্টের ওয়েট্রেস লোকটাকে দেখে খুব অবাক হয়ে যায়। তাকে দেখে মনে হয় এই লোকটাকে সে অনেক আগে থেকেই চেনে। সে তাকে বসতে বলে রেস্টুরেন্টের কিচেনে গিয়ে কাঁদতে থাকে। তখন সেখানকার কুক তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? সে কুককে বলে, আমি ওই লোকটাকে আগে থেকে চিনি। লোকটা অনেক বেশি সুদের বিনিময়ে মানুষকে ঋণ দিত। আমার বাবাও এই লোকের কাছ থেকে ঋণ নিয়েছিল, কিন্তু সেটা তিনি শোধ করতে পারছিল না। এই জন্য লোকটা তাদের কাছ থেকে সুদের টাকার বিনিময়ে আমাদের বাড়িটা নিয়ে নেয়। আমার বাবা এটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। শুধু তাই নয়, আমার বাবার মৃত্যুর পরে সে আমার মাকেও খুব বিরক্ত করত। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে আমি আর মা শহর ছাড়তে বাধ্য হই। সবকিছু শুনে রেস্টুরেন্টের কুক তাকে বলে, আমরা একটা কাজ করতে পারি, লোকটার খাবারে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিতে পারি। কিন্তু তার এই কথায় মেয়েটা রাজি হয় না। এদিকে লোকটা যখন খাবার অর্ডার করে তখন ওয়েট্রেস জানতে পারে লোকটা মেয়র পদে ইলেকশনে দাঁড়াচ্ছে। এই কথাটা সে কুকের কাছে বললে কুক তাকে আবারও তার খাবারে বিষ মিশাতে বলে। সে আরো বলে, এই লোকটাকে মেরে ফেললে শহরের আরো অনেক পরিবার রক্ষা পাবে। কিন্তু পুলিশের ভয়ে ওয়েট্রেস এটা করতে সাহস পাচ্ছে না। তো যাই হোক, ওয়েট্রেস লোকটাকে তার খাবার দিতে আসে। তারপর সে কিচেনে চলে এসে সেখানকার বাসনপত্র পরিষ্কার করতে থাকে। একটু পরে সে বুঝতে পারে কুক লোকটার ওই খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। এটা বুঝতে পেরে সে যখন ওই খাবারটা ফেরত আনতে যাবে তখনই কুক তাকে থামিয়ে দেয় আর বোঝায়, আমরা সমাজের এমন কিছু বাজে লোকদের ভয় পাই বলেই আমরা তাদের কিছু বলার বা করার সাহস পাই না। এটা একটা সুযোগ, এটা
এছাড়া পুলিশ যদি তদন্ত করতে আসে তাহলে তারা রেস্টুরেন্টের ভিতরে এসে ইঁদুরের উৎপাত দেখে বুঝতে পারবে হয়তো রান্নাঘরে ছিটিয়ে রাখা ইঁদুরের বিষের কিছু অংশ খাবারে পড়েছিল। তখনই রেস্টুরেন্টের ওই লোকের কাছে ছেলে আসে আর তার পেট থেকে খাবার খেতে শুরু করে। এটা দেখতে পেয়ে ওয়েট্রেস ভয় পেয়ে যায়। তখন কুক তাকে বলে এই ছেলেও ভবিষ্যতে তার বাবার মতো হবে, তাই তার পরের বংশকে আজকে শেষ করে দেওয়াটার এটাই সুবর্ণ সুযোগ। এটা শোনার পর ভয়ে ওই ওয়েট্রেস এই লোকগুলোর কাছ থেকে খাবার ছিনিয়ে আনতে চলে যায়। তার এমন কর্মকাণ্ডে লোকটা রেগে গিয়ে তাকে মারতে আসে। ঠিক তখনই পেছন থেকে সেই কুক এসে লোকটার পেছনে ছুরি ঢুকিয়ে দেয়। এক পর্যায়ে লোকটা মারা যায়। পরদিন সকালে সেখানে পুলিশ চলে আসে। পুলিশরা সেই লাশটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায় আর সেই কুককে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এর মধ্য দিয়ে আমাদের এই গল্পটা শেষ হয়ে যায়। আমাদের তৃতীয় গল্পের নাম হলো দ্য স্ট্রংগেস্ট। এই লোকটার নাম ডিয়াগো। সে একজন বড়লোক বাবার সন্তান। আমরা দেখতে পাই ডিয়াগো হাইওয়ে দিয়ে তার নতুন গাড়িটা চালিয়ে যাচ্ছে। তখন হঠাৎ করে রাস্তার মাঝপথে একটা পুরনো ভাঙাচোরা গাড়ি তার সামনে আসে। গাড়িটা তাকে কোনো রকম সাইড দিচ্ছিল না, এমনকি তাকে ওভারটেক করে সামনে যেতেও দিচ্ছিল না। কিছুক্ষণ পর সেই গাড়িটা ডিয়াগোর গাড়িটাকে সামনের দিকে যেতে দেয়। রাস্তার মধ্যে এমন কার্যকলাপের কারণে ডিয়াগোর প্রচন্ড রাগ হয়। সে ওই গাড়িতে থাকা লোকটাকে প্রচুর গালিগালাজ করে আর তার মিডিল ফিঙ্গার দেখিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছু দূর যেতেই তার গাড়ির চাকা পাংচার হয়ে যায়। সেখানে আশেপাশে কোনো গ্যারেজ না থাকায় সে একজন মেকানিককে কল করে। মেকানিক তাকে 1 ঘন্টা ওয়েট করতে বলে, কারণ তার গাড়িটা যেই লোকেশনে খারাপ হয়েছে সেটা শহর থেকে বেশ অনেকটা দূরে ছিল। এদিকে ডিয়াগো সেই মেকানিকের জন্য অপেক্ষা না করে নিজেই টায়ার পাল্টাতে শুরু করে। তখনই সেখানে সেই ভাঙাচোরা গাড়িটা এসে পৌঁছায়। গাড়িতে থাকা লোকটাকে দেখতে পেয়ে ডিয়েগো নিজের গাড়িতে গিয়ে গাড়িটা লক করে বসে থাকে। ডিয়েগোকে দেখে সেই গাড়িতে থাকা লোকটা বুঝে যায় এই লোকটাই তাকে মিডল ফিঙ্গার দেখিয়েছিল, তাই প্রতিশোধ নেওয়ার জন্য সে নিজের গাড়িটা তার গাড়ির সামনে লাগিয়ে দেয়। ভয়ে আতঙ্কিত হয়ে ডিয়েগো তার করা ব্যবহারের জন্য লোকটার কাছে ক্ষমা চায়, কিন্তু ওই লোকটা তার গাড়ির উপরে হামলা করতে শুরু করে। ডিয়েগো কোনো উপায় না পেয়ে ব্যাপারটা পুলিশকে জানায়, সেই সাথে তার লোকেশনটাও জানিয়ে দেয়। কিন্তু লোকটা যেন তার পিছু ছাড়ছিলই না। পুলিশকে ইনফর্ম করার কারণে লোকটা ডিয়েগোর গাড়ির উপর মলমূত্র ফেলে দেয়। এতে লোকটা অনেক আঘাত পায় আর পানি থেকে উঠে এসে আবারও ডিয়েগোর উপর চড়াও হতে চলে আসে। এটা বুঝতে পেরে ডিয়েগো গাড়ি নিয়ে সামনের দিকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে চিন্তা করে, আচ্ছা কেমন হয় যদি আমি লোকটাকে গাড়ি দিয়ে পিষে মেরে ফেলে দিই। যেহেতু জায়গাটা অনেক নিরিবিলি ছিল তাই সে তার গাড়ির স্পিড বাড়িয়ে এগোতে থাকে। লোকটা নিজেকে কোনোভাবে সেভ করে ফেললেও হঠাৎ করে ডিয়েগোর গাড়ির চাকা খুলে যাওয়ায় সে নদীর খাদে গিয়ে পড়ে যায়। এদিকে গাড়ির ভিতরে ডিয়েগোকে অসহায় অবস্থায় পেয়ে লোকটা তাকে মারতে শুরু করে, এমনকি গাড়ির সিট বেল্ট বেঁধে দিয়ে তার গলায় ফাঁস পর্যন্ত লাগিয়ে দেয়। কিন্তু তাতেও লোকটার মন যেন শান্ত হচ্ছিল না, তাই সে নিজের শার্টের বোতাম ছিঁড়ে সেটাতে আগুন ধরিয়ে গাড়ির ট্যাঙ্কে লাগিয়ে দেয়। এই কাজটা করার পর যখন সে বের হয়ে আসতে চায় তখন ডিয়েগো লোকটার পা ধরে টান দিয়ে তাকে গাড়ির ভিতরে নেয়। এদিকে সেখানে পুলিশের গাড়ি আসতেই নিচে তাদের গাড়িটা ব্লাস্ট করে। এরপর পুলিশ আর ফায়ার সার্ভিসের লোকজন এসে পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করে। তারপর পুলিশ এই গাড়িটার কাছে গেলে দেখতে পায় তারা দুজনেই আগুনে পুড়ে মারা গেছে। কিন্তু তাদের দুজনের পজিশন দেখে পুলিশ মনে করে হয়তো তারা দুজন প্রেমিক প্রেমিকা ছিল যারা একে অপরকে নিজেদের থেকে অনেক বেশি ভালোবাসতো। এদের সঙ্গে আমাদের তৃতীয় গল্পটা শেষ হয়ে যায়। চতুর্থ গল্পের নাম লিটল বম্ব। গল্পের শুরুতেই আমরা একটা বেসমেন্ট দেখতে পাই যেখানে সাইমন নামের একজন বোমা লাগাচ্ছিল। ভয় পাওয়ার কিছু নেই, সাইমন কোনো টেরোরিস্ট নয়। সে একটা কোম্পানির ডিমোলিশন এক্সপার্ট হিসেবে কাজ করে, মানে সে বোমা লাগিয়ে পুরো বিল্ডিংটা ভেঙে ফেলার কাজ করে। তো যাই হোক, সাইমনের মেয়ের আজকে জন্মদিন, তাই সে একটা কেকের দোকানের সামনে নিজের গাড়িটা পার্ক করে কেক আনতে যায়। কেক নেওয়া হলে সে বাইরে বের হয়ে এসে দেখে তার গাড়িটা সেখানে নেই। আসলে তার গাড়িটা বেআইনি পার্কিং এর জন্য জব্দ করা হয়েছে। এটা দেখে সাইমন টোয়িং অফিসে যায় তার গাড়িটা সারানোর জন্য। সেখানে গিয়ে সে দায়িত্বরত অফিসারকে জানায় তার গাড়িটা ভুলবশত এখানে আনা হয়েছে, কারণ সে যেখানে গাড়িটা পার্ক করেছিল সেখানে কোনো নো পার্কিং বোর্ডও ছিল না। অনেকক্ষণ তর্কের পরও সেই অফিসার তার কথা না মেনে তাকে জরিমানা দিতে বলে, আর জরিমানা যদি না দেয় তাহলে সে তার গাড়ি পাবে না, এটাও তাকে জানিয়ে দেয়। এই কথা শুনে সাইমনের প্রচন্ড রাগ হয়ে যায়, কিন্তু গাড়িটা নেওয়ার জন্য তাকে বাধ্য হয়ে জরিমানা দিতে হয়। এরপর সে তার গাড়িটা নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় সে ট্রাফিক জ্যামে আটকা পড়ে যায়। এই জন্য তার বাসায় পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে যায়। বাসায় যাওয়ার পর সে বুঝতে পারে ততক্ষণ তার মেয়ের বার্থডে পার্টি শেষ হয়ে গিয়েছে। সে দেখতে পায় ততক্ষণে অধিকাংশ গেস্ট চলে গিয়েছে। তখন সে তার ওয়াইফকে গাড়ির ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলে তার ওয়াইফ উল্টো তাকে দায়িত্ব জ্ঞানহীন বলে দোষারোপ করতে শুরু করে। গ্যাঞ্জামের এক পর্যায়ে তার ওয়াইফ তার কাছে ডিভোর্স চায়। এদিকে রাগে সাইমনের মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা। সে পরের দিন সকালবেলা যায় ডিএমভি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস এ অভিযোগ দায়ের করতে, কিন্তু এখানেও তার কথাই কেউ পাত্তা দেয় না। উল্টো দায়িত্বরত কর্মকর্তা তাকেই দোষারোপ করতে থাকে। এবার সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে ওই অফিসে ভাঙচুর করতে শুরু করে, আর এই কাজের জন্য তাকে শেষ পর্যন্ত জেলে যেতে হয়। তারপর তার এক ঘনিষ্ঠ বন্ধু তাকে জেল থেকে ছাড়িয়ে নেয়। তার বন্ধু তাকে বলে, তোমার এই সব কর্মকাণ্ড সব নিউজ পেপারে ছাপা হয়েছে, এজন্য তোমাকে কোম্পানির দুর্নাম ঠেকাতে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে তার ওয়াইফও তার সাথে সংসার করতে চায় না, আর তার কারণ হলো একে তো সে দায়িত্ব জ্ঞানহীন, তার উপর তার চাকরি নেই, আর তাছাড়া যতদিন যাচ্ছে তার ব্যবহার তত খারাপ হয়ে যাচ্ছে। এই সব কিছুতে সাইমনের রাগ যেন আরো বাড়তেই থাকে। এজন্য সে একটা প্ল্যান করে। একদিন সে তার নিজের গাড়ি ইচ্ছা করে নো পার্কিং এরিয়াতে দাঁড় করায়, আর এজন্য যথারীতি তার গাড়িটা আবারও জব্দ করা হয়। কিন্তু যখনই তার গাড়িটা টোয়িং পার্কিং এরিয়াতে রাখা হয় তখনই তার
গাড়িতে হঠাৎ করে বিশাল একটা বিস্ফোরণ হয়। তবে এই বিস্ফোরণে কেউ আহত হয় না। এই কর্মকাণ্ডের জন্য তাকে আবার গ্রেফতার করা হয়। এই পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। সেখানে বলা হয় সে কিভাবে দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে নিজের অ্যাকশন নিয়েছে। এমনকি তার ওয়াইফও এখন তাকে সাপোর্ট করতে শুরু করেছে, যেখানে 2 দিন আগেও তার ওয়াইফ তাকে দায়িত্বজ্ঞানহীন বলে দোষারোপ করেছিল। এরপর আমরা দেখতে পাই সাইমনের ওয়াইফ ও তার মেয়ে কারাগারে তার বার্থডে সেলিব্রেট করতে এসেছে। সেখানে থাকা বাকি কয়েদিরাও সাইমনের এমন কর্মকাণ্ডের জন্য তাকে বাহবা দেয়। আর এর সাথে চতুর্থ গল্পের সমাপ্তি ঘটে। আমাদের পঞ্চম গল্পের নাম দ্য প্রপোজাল। এখানে আমরা দেখি এক বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে নেশাগ্রস্ত হয়ে এক প্রেগনেন্ট মহিলার সাথে তার গাড়ি লাগিয়ে দিয়েছিল। এই ঘটনাটা বাসায় এসে তার বাবা মাকে জানায়। সে তাদেরকে বলে, ধরা পড়ার ভয়ে আমি সেখান থেকে দ্রুত পালিয়ে এসেছি। তার বাবা তার এক পরিচিত অ্যাডভোকেটকে বাসায় ডেকে পাঠায়। এছাড়া তারা টিভি দেখে জানতে পেরেছে সেই মহিলাটা তার পেটে থাকা বাচ্চা সহ মারা গেছে। কিন্তু পুলিশ একটা সিসিটিভি ফুটেজ পেয়েছে যেখান থেকে গাড়িটা শনাক্ত করা গিয়েছে। ছেলেটার বাবা এত কিছু দেখতে পেয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই তার নজর পড়ে বাসার মালির দিকে। ঠিক তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসে। সে ওই মালিককে তার বাসায় ডেকে এনে অ্যাডভোকেটের সামনে বসিয়ে তাকে বলে তার ছেলে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। এখন যদি পুলিশ তাকে ধরে ফেলে তাহলে তাদের সম্মান ও ফ্যামিলি বিজনেস দুটোই একেবারে শেষ হয়ে যাবে। তাই সে ওই মালিককে বলে সে যেন এই সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। বিনিময়ে তাকে দেয়া হবে বিশাল অঙ্কের টাকা। এত টাকার কথা শুনে গরিব অসহায় মালি তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর সেই অ্যাডভোকেট তাকে গাড়িটার বিভিন্ন জায়গায় নিজের আঙ্গুলের ছাপ দিতে বলে। সেই সাথে গাড়িতে বসে মদ খেতে বলে, যেন পুলিশ পুরোপুরি ভাবে তাকেই সন্দেহ করে। এরপর সেই সাথে একজন পুলিশ অফিসার আসে ইনভেস্টিগেশন করার জন্য। মালি পুলিশকে ভয় ভয় নিজের স্বীকারোক্তি দেয়, কিন্তু তার কথা শুনে ওই পুলিশ অফিসারের কিছুটা সন্দেহ হয়। সেই অফিসার মালিকে গাড়ির ভিতর বসিয়ে চেক করে বুঝতে পারে সে এই ঘটনাটা ঘটাতে পারে না। কারণ হলো মালির হাইটের সাথে গাড়ির কোনো কিছুই মিল নেই। তখন সেই অ্যাডভোকেট পুলিশকেও টাকার অফার করে। এতে পুলিশ অফিসার রাজিও হয়ে যায়। কিন্তু তখন অ্যাডভোকেট নিজের অংশের টাকা চেয়ে বসে। এইসব দর কষাকষির কথা মালি পাশের রুম থেকে শুনে ফেলে। তাই সে নিজের অংশের টাকার সাথে একটা ফ্ল্যাটও দাবি করে, কারণ দিন শেষে তো তাকে জেলে যেতে হচ্ছে। এত টাকা দিতে পারবে না দেখে ছেলেটার বাবা এই সব কিছু বন্ধ করে দিয়ে নিজের ছেলেকে অপরাধ স্বীকার করে নিতে বলে। এদিকে টাকাগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে তারা তিনজনেই আগে যে টাকা দিতে চেয়েছিল তাতে রাজি হয়ে যায়। কিন্তু সেই ছেলের বাবা এখন সেই টাকাটাও দিতে রাজি হয় না। উল্টো সেই পুলিশ অফিসার অ্যাডভোকেট আর মালিকেই ফাঁসানোর চেষ্টা করে। তারপর পুলিশ অফিসার ওই মালিকে অপরাধী সাজিয়ে ওই বাসা থেকে বের করে। কিন্তু তখনই সেই মৃত মহিলাটার হাজবেন্ড এসে হাতুড়ি দিয়ে পিটিয়ে মালিককে হত্যা করে ফেলে। আর সেই সাথে এই গল্পটা শেষ হয়ে যায়। আমাদের ষষ্ঠ এবং শেষ গল্পের নাম টিল ডেথ টু আস পার্ট। গল্পের শুরুতেই আমরা একটা জমজমাট বিয়ের অনুষ্ঠান দেখতে পাই, যেখানে নিউলি ম্যারিড কাপল রবিনা এবং এরিয়াল খুব খুশি ছিল নিজের ভালোবাসার মানুষের সাথে আজীবনের মতো আবদ্ধ হতে পেরে। অনুষ্ঠানের এক পর্যায়ে রবিনা এরিয়ালকে একটা মেয়ের সাথে খুব কথা বলতে দেখে। এরপর সে তার নিজের ফোন থেকে যে নাম্বারে কাউকে কল দেয়, দেখা যায় সেই কলটা ওই মেয়েটা রিসিভ করেছে যার সাথে এরিয়াল এতক্ষণ কথা বলছিল। এরপর রবিনা আর এরিয়াল যখন কাপল ডান্স করছিল তখন রবিনা এরিয়ালকে ওই মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। এরিয়াল তখন তাকে বলে মেয়েটা আমার অফিসের কলিগ। তখন রবিনা তাকে বলে কয়েকদিন যাবত তোমার ফোনে অন্য নাম্বার থেকে একটা কল আসছিল, তখন তোমার কাছে জিজ্ঞাসা করলে তুমি বলেছিলে সে তোমার গিটার টিচার। কিন্তু তারপরে রবিনা ওই নাম্বারটা নিজের ফোনে সেভ করে রেখেছিল আর আজ ওই নাম্বারে সে কল দিয়েছে আর কল দিতেই সেই মেয়েটা রিসিভ করেছে। এটা শুনে এরিয়াল তেমন কোনো উত্তর দিতে পারে না। ফলে রবিনা বুঝে যায় তার হাজবেন্ড তার সাথে চিটিং করেছে। দুঃখে কষ্টে জর্জরিত হয়ে সে হোটেলের ছাদে যায় সুইসাইড করার জন্য। কিন্তু তখনই পেছন থেকে ওই হোটেলের এক কুক এসে তাকে আত্মহত্যা করা থেকে বাঁচায় আর তাকে অনেক রকম মোটিভেশন দিতে শুরু করে। মোটিভেশনে মোটিভেটেড হয়ে রবিনা মাথা থেকে আত্মহত্যার চিন্তা ঝেড়ে ফেলে আর ওই কুকের সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়। ঠিক তখনই এরিয়াল ছাদে এসে তাদেরকে ওই অবস্থায় দেখে ফেলে। এরিয়াল কিছু বলে উঠবে, ঠিক তখনই রবিনা তাকে উল্টো ঝাড়ি মেরে কথা বলতে শুরু করে। রবিনা তাকে বলে তাকে যেই পুরুষ ভালোবাসা দেবে সে তার সাথে বেড শেয়ার করবে, আর এজন্য যদি এরিয়াল তাকে ডিভোর্স দিয়ে দিতে চায় তাহলে সে তার সব সম্পত্তি নিয়ে নেবে, কারণ তারা এখন লিগালি ম্যারিড। এখন শুধুমাত্র মৃত্যুই তাদেরকে আলাদা করতে পারবে। এসব কথা বলার পরে সে আবারও গিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করে আর সেখানে গিয়ে সে সবার সাথে ডান্স করতে শুরু করে। সে ওই মেয়েকেও নিজের সাথে নাচাতে থাকে, যার জন্য এত সব কাণ্ড ঘটেছে। রবিনা রাগে ওই মেয়েকে নাচার সময় একটা বিশাল কাচের গ্লাসের সাথে ধাক্কা দেয়। এতে করে মেয়েটা পুরো শরীর রক্তে লাল হয়ে যায়। সব দেখে এরিয়াল ও তার মা রবিনাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু রবিনা তাদের কথার কোনো পাত্তা না দিয়ে উল্টো সবার সামনে তাদেরকে অপমান করতে শুরু করে। এটা সহ্য করতে না পেরে এরিয়াল কান্না করতে থাকে। তা দেখে তার মা রাগে রবিনার উপর চড়াও হয়। এতে দুই পরিবারের মধ্যেও হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে এরিয়াল কিছুটা অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে নিজের বিয়ের কেক খেতে খেতে রবিনাকে ডান্স করার জন্য রিকোয়েস্ট করে। এবার এরিয়ালের চোখে রবিনা সত্যিকারের ভালোবাসা দেখতে পেয়েছে। তারপর তারা দুজন ডান্স করতে শুরু করে। ডান্স করতে করতে তাদেরকে ইন্টিমেট হতে দেখা যায়, যা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় আর লজ্জায় সেখান থেকে চলে যায়। তাদের দুজনের ভালোবাসা দেখে মনে হচ্ছিল একমাত্র মৃত্যুই বুঝি পারবে তাদেরকে আলাদা করতে। এর সাথে সাথে আমাদের এই গল্পটা শেষ হয়ে যায়। ওয়াইল্ড টার্স মুভিতে দেখানো প্রতিটা গল্পের দুটো থিম ছিল, সেটা হলো প্রতিশোধ ও হিংস্রতা। প্রথম গল্পে পাস্তারনাক নিজের জীবনের ওই সব ব্যক্তিদের একই প্লেনে আনে যারা তার সাথে কোনো না কোনো সময় তাকে ছোট করেছে
করেছে অথবা অপমান বা বেইমানি করেছে। দ্বিতীয় গল্পে ওয়েট্রেসের পুরনো এক শত্রু তার রেস্টুরেন্টে খেতে আসে। তাকে সামনে পেয়েও ভয়ে কিছু করতে না পারলেও তার সহযোগী ওই লোককে হত্যা করে, কারণ ওয়েট্রেসের ওই সহযোগীর মনে হয়েছিল কিছু মানুষরূপী পশুদের শাস্তি দিতে কাউকে না কাউকে তো আত্মত্যাগ করতেই হবে। তৃতীয় গল্পে আমরা এক ধনী ব্যক্তিকে দেখতে পাই যে তার থেকে নিচু মানুষদেরকে একদমই দাম দিত না। রাস্তায় এসে এমন এক মানুষের মুখোমুখি হয় যে লোকটা তাকে ছেড়ে কথা বলতে রাজি নয়। ফলে তাদের মধ্যে শুরু হয় হিংস্র এক মানসিক যুদ্ধ, যার ফলাফল স্বরূপ তাদের দুজনকেই জীবন দিতে হয়। চতুর্থ গল্পে আমরা সাইমনকে দেখি যে সরকারের দুর্নীতিগ্রস্ত সিস্টেমটাকে জনগণের সামনে তুলে ধরতে নিজে কারাগারে গিয়েছে। প্রথমে ভদ্রভাবে অভিযোগ দায়ের করার চেষ্টা করলেও সে বিফল হয়। তাই সবকিছু সমাধান সে করেছে একটা বোম ব্লাস্টের মধ্য দিয়ে। একটা বোমা পুরো সরকারি সিস্টেমকে নাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। পঞ্চম গল্পে আমরা এমন এক বাবাকে দেখি যে সন্তানকে রক্ষা করতে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি ছিল, কিন্তু যখন তার আশপাশের মানুষগুলো তার বিপদের সুযোগ নিয়ে লোভী হয়ে ওঠে তখন তিনি তাদেরকে কোনো রকম টাকা দিতে রাজি হয় না, কারণ এভাবে টাকা দিতে থাকলে সে একেবারে কাঙ্গাল হয়ে যাবে। দ্যাটস ওয়াই দ্য প্রপোজাল ওয়াজ ক্লোজড। শেষ গল্পটা ছিল এক নিউলি ম্যারিড কাপলকে নিয়ে, যারা শুধুমাত্র শপথ নেয়নি যে নিজের মৃত্যু পর্যন্ত একসাথে থাকবে, তারা সেটার প্রমাণ দিয়ে গেছে। দুজনই দুজনকে চিট করেছে, আবার দুজনে এক হয়ে যায়। প্রত্যেকটা গল্পের মেইন ক্যারেক্টাররা নিজেরা নিজেদের সাথে ঘটা ঘটনাগুলোর জন্য প্রতিশোধ নিতে চেয়েছিল, আর সেই প্রতিশোধ নেওয়ার মাধ্যম হিসেবে তারা বেছে নিয়েছিল হিংস্রতা বা ভায়োলেন্স।